অনেক দূরে পাহাড়ে ঘেরা এক গ্রাম ছিল। তার নাম ছিল চন্দনপুর। সেখানে একটা ছোট্ট কুঁড়েঘরে থাকত করিম নামে এক গরিব কাঠুরিয়া। করিমের কুঁড়েঘরটা ছিল অনেক পুরাতন ও অনেক ছোট, কিন্তু করিমের এই ঘরটাই ছিল তার একমাত্র আশ্রয়। করিম প্রতিদিন সকালবেলায় একটা পুরনো কুড়াল নিয়ে বেরিয়ে পড়ত জঙ্গলে কাঠ কাটার উদ্দেশ্যে। করিম গাছের খোঁজে ঘুরে বেড়াতে থাকে। তার একটাই স্বপ্ন ছিল একদিন নিজের ঘরটা মাটির দেওয়ালা বানাবে, আর তার ছোট্ট ছেলেটা রাফি যেন ক্ষুধায় আর না কাদা লাগে। করিমের স্ত্রী শাপলা প্রতিদিন মাটির চুলায় সামান্য কয়টা ভাত সেদ্ধ করে রাখত। করিম কখনো হাসত না, সবসময় চোখে খালি ক্লান্ত থাকত। তার মনটা ছিল অনেক সৎ আর পরিশ্রমী। একদিন হঠাৎ হাঁটতে হাঁটতে সে জঙ্গলের অনেক গভীরে চলে আসে, যেখানে সে আগে কোনোদিন আসেনি। বাতাসে অদ্ভুত মিষ্টি গন্ধ, কার পাশে পুলে ঢাকা অচেনা কত বাজ। করিম থমকে দাঁড়িয়ে বলতে লাগল, আমি তো বনের এত গভীরে আর কখনো আসি নাই। আমার মনে হয় আমি অন্য জগতে এসেছি। এত সুন্দর এই জায়গাটা। হঠাৎ একটু দূরে সে দেখতে পেল তার সামনে একটা গাছ, যার পাতাগুলো রূপার মতো ঝলমল করছে, আর গাছের গোড়ায় সোনার মতো চকচকে ফল ঝুলে আছে। ঠিক তখনই অলৌকিকভাবে এক পরী তার সামনে আবির্ভূত হল। সে সাদা পোশাকে, মাথায় রূপালী মুকুট, হাতে জাদুর ছড়ি। পরী একটু হেসে বলে উঠল, করিম, তুমি এই জাদুর গাছটি দেখতে পেলে? তার মানে তোমার মন সৎ আর সততায় ভরা। কিন্তু সবাই এই গাছ দেখতে পায় না। তুমি কি আর কোথা থেকে এসেছ? আর এই গাছটাই বা কোথা থেকে এলো? আমি এই বনের এক রক্ষক পড়ি। এই গাছ এক অভিশাপের ফল। এক দৈত্য একদিন আমাকে পাথরে পরিণত করেছিল। তোমার মতো সৎ মনের মানুষ ছাড়া আর কেউ এই গাছ দেখতে পারে না। করিম পরীর সব কথা চুপ করে শুনছিল। তার বুক ধকধক করছিল। পরী আবার বলে উঠল, তুমি যদি আমাকে মুক্তি করে দিতে পারো, তাহলে আমি তোমাকে আশীর্বাদ দিব। এই গাছ দিব তোমাকে। কিন্তু মনে রেখো, লোভ করলে সব কিছু হারাবে। আমি কোনো লোভ করব না পরিমা। আমি শুধু তোমার আশীর্বাদ চাই। তাহলে তুমি কাল সকালে এই গাছের নিচে এসো। আমি তোমাকে তোমার ভাগ্যের প্রথম আলো দেখাবো। হঠাৎ করে পরী অদৃশ্য হয়ে মিলিয়ে গেল বাতাসের সাথে। এক মিষ্টি সুর বাজল, যেন কেউ দূর থেকে গান গাইছে। করিম সে রাতে বাড়ি ফিরে তার বউ শাপলাকে সবকিছু বলল, কিন্তু শাপলা কিছু বিশ্বাস করল না। তবুও করিমের মুখে সৎ ও সততা দেখে শাপলা বলল, কাল তুমি গেলে আমিও যাব তোমার সাথে। দেখব কেমন গাছটা। এই প্রথমবারের মতো মনে হল গরিব কাঠুরের জীবনে এক আশার আলো জন্ম নিল। পরদিন সকালে করিম ঘুম থেকে উঠে হাতে একটা কুড়াল নিয়ে তার স্ত্রী শাপলাকে নিয়ে হাঁটা শুরু করল বনের উদ্দেশ্যে। বনটা যেন আজকে অন্যরকম পাতার পাক দিয়ে সোনালি আলো দিয়ে যেন জিলিক করাচ্ছে। কিছুক্ষণ হাঁটার পরে তারা দুইজনে সেই জায়গায় পৌঁছে গেল, আর শাপলা হাঁ করে তাকিয়ে রইল। সত্যি এটা একটা রূপার গাছ মনে হচ্ছে। আর দেখো, গাছের মধ্যে কিছু ফলের মতো আছে, সোনার মতো জলজল করছে। গাছটার পাতাগুলো জলমল করছে, আর গাছের মধ্যে সোনার মতো কিছু ফল ঝুলে আছে। শাপলা ফুলগুলার দিকে এক নজরে তাকিয়ে রইল। দেখলে তো শাপলা, আমি মিথ্যে কথা বলিনি। এটা একটা জাদুর গাছ। হঠাৎ তাদের সামনে সেই পরীটা আবির্ভূত হল, আর পরীটা বলল, করিম, তুই তোর কথা রেখেছিস, মন সৎ রেখেছিস, তাই আজ তোকে আমি তোর প্রথম পুরস্কার দিব। পরী এটার বলার সাথে সাথে করিমের হাতে একটা সোনার পল চলে আসে। যতদিন তোর মন সৎ ও সততা থাকবে, ততদিন এই ফল তোর ঘরে সুখ এনে দিবে। কিন্তু মনে রাখিস, তোর মনে যদি লোভ জন্মায়, তাহলে এই ফল চিরতরে হারিয়ে যাবে। আমি শুধু আমার ছেলেটার মুখে হাসি দেখতে চাই পরিমা। আমি কোনো কিছু চাই না, আর আমি কখনো কোনো লোভ করব না। তাহলে আজকের পর থেকে তোর আর কোনো অভাব থাকবে না, সব দূর হয়ে যাবে। কিন্তু মনে রাখিস, আর কারো কাছে এই গাছের কথা বলবি না, তাহলে কিন্তু তোর অনেক বড় সর্বনাশ হতে পারে। তারপর সে পরী সেখান থেকে চলে গেল, আর করিমও তার স্ত্রী সেই পোলটা নিয়ে সেখান থেকে চলে আসল। বাড়ি ফিরার পর করিমের ছেলে রাফি হাসতে হাসতে বলল, বাবা, এই পোলটা বাজারে বিক্রি করে আমরা অনেক টাকা পাব, আর আমাদের কোনো অভাব কষ্ট থাকবে না, আর না খেয়ে থাকতে হবে না। হ্যাঁ বাবা, আমরা এই ফলটা বাজারে বিক্রি করে অনেক টাকা পাবো, আর তোর নতুন জামাও কিনে দিতে পারবো।
তুই যা বলবি তোর সব শখ আবদার পূরণ করব। কিন্তু গরিবের সুখ বেশি দিন থাকে না। পরের দিন করিম বাজারে একটু কাঠ বিক্রি করতে গিয়েছিল, সাথে সেই সোনার পোলটাও নিয়ে যায়, যাতে পোলটা বিক্রি করে অন্য কিছু কিনতে পারে। একজন লোক করিমের কাছে কাঠ কিনতে আসে, আর সে করিমের হাতে সোনার পোলটা দেখে চমকে উঠল আর বলল, এত সোনা তুমি কোথায় থেকে পেলে? কে দিল? কিছু বলতে না বলতে লোকটা গ্রামের মোড়লের কাছে চলে যায় আর সবকিছু মোড়লকে বলতে লাগল। গ্রামের মোড়ল তপন ছিলেন ধনলোভী, তিনি সোনা দানার নেশায় অন্ধ। তিনি এগুলা শুনে সঙ্গে সঙ্গে বললেন, যাও, তুমি গিয়ে এখনই করিমকে আমার এখানে নিয়ে আসো, যেভাবে হোক। সন্ধ্যা নামার আগে মোড়লের আদেশে লোকটা করিমকে টেনে হিচড়ে নিয়ে আসলো মোড়লের বাড়িতে। আর করিম কাপা কাপা গলায় বলল, মোড়ল মশাই, এই সোনা আমি কোথাও থেকে চুরি করিনি। এই সোনা আমি এক আশ্চর্য গাছ থেকে পেয়েছি। গাছ থেকে আবার সোনা পড়ে? মিথ্যে কথা বলছো তুমি। সত্যি করে বলো ঘটনাটা কি, তা না হলে তুমি তো জানো আমি কি করতে পারি। মরল মশাই, আমি সত্যি কথা বলছি। সেই গাছ রূপোর পাতায় ভরা, আর পাতার নিচে ঝুলে আছে সোনার ফল। সেই গাছ পরীর আশীর্বাদে জন্মেছে। তাহলে কাল সকালে যাবে আমার লোকেরা, আর আমি সেই গাছের কাছে। যদি ঘটনাটা সত্যি হয় তবে সেই গাছ হবে শুধু আমার, আর কারো না। করিম ভোক্তা কেঁপে উঠল। সে জানত পরি যে বলেছে যে ওই গাছের ব্যাপারে কাউকে বলতে না, তাও পরিস্থিতির চাপে সবকিছু বলতে হলো। করিম বাড়ি ফেরার পর সে একটা শব্দ শুনতে পেল। তুই কথা বেগেছিস করিম, আমি তোর মন বুঝি। তুই সব পরিস্থিতির চাপে পড়ে করেছিস, কিন্তু আজ থেকে শুরু হলো অভিশাপ। পরের দিন সকালে মোড়ল মশাই ও তার সাথে এক লোককে নিয়ে করিমের সাথে চলতে লাগল ওই গাছটার উদ্দেশ্যে। করিমের অনেক মন খারাপ, তার চোখে পানি টলমল করছে। বনের একটু ভিতরে যেতেই শুরু হলো অনেক বাতাস, অনেক শব্দ। করিম সেই জায়গাটার কাছে এসে মোড়লকে বলতে লাগল, মরল মশাই, এটাই সেই জায়গা। সোজা তাকিয়ে রইল, কিন্তু গাছটা কোথাও নেই। যেখানে রূপার গাছটা ছিল সেখানে শুধু খালি পড়ে আছে জায়গাটা। মোড়ল মশাই গর্জে উঠে করিমের দিকে তাকিয়ে বলল, হেই করিম, তোর কত বড় সাহস, তুই আমার সাথে মিথ্যা কথা বললি? এই হরিদাস, একে এখনই গ্রাম থেকে বের করে দাও। না মোড়ল, মোর সাথে এমনটা করবেন না। সত্যি এখানে রূপার গাছটি ছিল, আর পরী নিজে এসেছে এখানে। আমার কথা বিশ্বাস করুম। মোড়ল বাড়ির সামনে শুরু হলো আকাশের গর্জন আর বাতাসের ঝড়। মোড়ল বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, আর সেখানে হঠাৎ করে পরী আবির্ভূত হলেন। তার চোখ লাল আগুনের মতো হয়ে মোড়লকে বলল, আমি মানুষকে বিশ্বাস করেছিলাম, আর তোমরা তো লোভে অন্ধ। তুমি আর কোথায় থেকে এসেছ? তোমাকে কে এত বড় সাহস দিল আমার সাথে উঁচু গলায় কথা বলার? করিম যেহেতু তোমরা জোর করে ওর থেকে সব গোপন কথা চুরি করেছ, তাই আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি আগামী 5 বছর কোনো কথা বলতে পারবে না। কারণ তুমি যদি কথা না বলতে পারো, তাহলে করিমের মতো এমন সৎ মানুষের জীবন আর কেউ নষ্ট করতে পারবে না। তখনই পরী সেখান থেকে চলে গেল আর করিমের বাড়ির সামনে এসে বলল, তুই একবার ভুল করেছিলি, কিন্তু তোর মন সৎ আর সততায় ভরা ছিল, তাই আশীর্বাদ রইল তোর জন্য। ফিরে যা তোর ঘরে, আর এই বোনকে রক্ষা কর। তুমি আমার জন্য এত কিছু করেছ, আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব তোমার প্রতি। তুমি আমার জীবন বাঁচালে। তবে এই কথাই সবসময় মনে রাখিস, লোভ করা কখনো ভালো না।